শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি ই জেনারেশন টিবিএস কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আপনারা জানেন যে এটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আলোচনা অনুষ্ঠান। এখানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আজকে অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতেই বোধহয় সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচন, ভোট গ্রহণ এবং ভোট গণনা, উত্তেজনা, এবং এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বলতে পারছি না যে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ভোট গণনা, গণনার শেষ মুহূর্তের নাটকীয়তা, ট্রাম্প সমর্থকদের প্রতিরোধ, নানা কিছু আছে। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের অতিথি যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম, তিনি সাবেক পররাষ্ট্র সচিব এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। আছেন সৈয়দ এরশাদ হোসেন, তিনি আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এর সভাপতি, এবং সুলতানা রহমান, নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই অধ্যাপক দেলোয়ার হোসেন। আপনি তো নিশ্চয়ই প্রতি বছরের মতো, প্রতিবারের মতো এবারও এই নির্বাচন ফলো করছেন, দেখছেন অনেক আগের থেকেই। তো এই যে নাটকীয়তা হচ্ছে, এই নাটকীয়তাটার একটু ব্যাখ্যা জানতে চাই আপনার কাছে। আসলে মানে এত সময় কেন লাগছে ভোট গণনায়? সেই মঙ্গলবারের ভোট হয়ে গেল, বৃহস্পতিবার দিনও শেষ, অবিশ্বাস্য রকমের দীর্ঘ সময় লাগছে কেন? যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ বিষয়, তাদের দেশের নির্বাচন, এবং সেই নির্বাচন নিয়ে এক ধরনের অ্যাটেনশন কিংবা এক ধরনের ইন্টারেস্ট সারা বিশ্বে থাকে। কিন্তু এবার আমরা যেটি দেখছি যে একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটি একটি বৈশ্বিক বড় একটি ঘটনা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। যে ডোনাল্ড ট্রাম্প 2016 সালে ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশের ব্যাপক অবনতি হয়েছিল, এবং সেই অবনতির মধ্য দিয়ে যখন নির্বাচনের বিষয়টি আসছে তখন সেটি আরো বেশি অবনতিশীল হয়েছে। এবং যে কথা আমরা শুধু আমরা দূর থেকে আমরা বলছি না, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তারাই বলছে, একটা বড় অংশ, যে এই সমাজের ভেতরে বিভাজন, এই সমাজের ভেতরে অবিশ্বাস, এই সমাজের ভেতরে যে সিস্টেমিক রেসিজম থেকে শুরু করে সবকিছুই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাষ্ট্রীয় চরিত্রের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তো এইরকম একটি প্রেক্ষাপটে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনের চূড়ান্ত অবস্থাটা আমরা জানি যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দুই প্রার্থী গিয়েছে, জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যেই সমস্যাগুলো এখন আমরা দেখছি, যেটি অবশ্যই একটি জটিল এবং বহুমাত্রিক। এখানে একদিকে যেমন সর্বশেষ যেটা আমরা দেখলাম যে এক ধরনের সার্কাসের মতো বিষয়, যে একটি আইনগত জটিলতা তৈরি হচ্ছে, এবং যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো এই ধরনের অবস্থা তৈরি হয়নি, যেখানে পুরো রাজনৈতিক যে ব্যবস্থাটিকে এক ধরনের অবিশ্বাসের মধ্যে, বা এটিকে তাদের যে দীর্ঘদিনের যে নির্বাচনী ব্যবস্থা, সেই ব্যবস্থাটির উপর এক ধরনের অনাস্থা জ্ঞাপন করছেন। যিনি করছেন তিনি হচ্ছেন আবার ইনকামবেন্ট প্রেসিডেন্ট। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল, এবং বিশেষ করে প্রেসিডেন্ট, উনি কিন্তু ওনার নির্বাচনী যে বিভিন্ন ডিবেট করেছেন, দুটো ডিবেটই মূলত হয়েছে, এবং সেখানে কিন্তু উনি ইঙ্গিত দিয়েছিলেন, এবং ঠিক অক্ষরে অক্ষরে সেটি কিন্তু ঘটছে। উনি বলছিলেন যে হোয়াইট বয়েজ বা প্রাউড বয়েজ যারা, তারা যেন স্ট্যান্ড ব্যাক স্ট্যান্ড বাই থাকে, এবং আজকে আমরা সেটাই দেখছি। কিন্তু হোয়াইট হাউস বেষ্টনীর মধ্যে আছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে দোকানপাটের এক ধরনের প্রতিরক্ষা বুদ্ধ তৈরি করতে হচ্ছে। তো এই সিচুয়েশনে আমরা যেটা দেখছি যে খুবই অনাকাঙ্ক্ষিত এবং অকল্পনীয় বাস্তবতা। তবে আমার মনে হয় যে নির্বাচনটি যেভাবে হয়েছে এবং এটার যে আউটকাম, জো বাইডেনের যে একটি সুবিধাজনক অবস্থায় উনি আছেন, এবং সম্ভবত উনি হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, এই পথটি যতটা সম্ভব দীর্ঘায়িত করা, এটাকে আরো বেশি কন্ট্রোভার্সিয়াল করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। উনি একদিকে ওনার যেমন রাজনৈতিক যে স্টাইল, সেটাও যেমন এটা বলা যায়, পাশাপাশি ওনার নিজেকে রক্ষা করার জন্য ওনার যে বেস বা ওনার যে সমর্থক গোষ্ঠী, একটা বড় গোষ্ঠী উনি এবার পেয়েছেন। উনি 48% পপুলার ভোট পেয়েছেন, যেটি হয়তো অনেকে কল্পনাও করেনি। আমরা জানি যে জনমত জরিপে উনি জাতীয়ভাবে 8 থেকে 10% ভোটে পিছিয়ে ছিলেন, সেখানে উনি সেটাকে উনি রিডিউস করে মাত্র 2% ভোটের মধ্যে নিয়ে আসছেন। তো এই যে ওনার বিপুল জনপ্রিয়তা এবং ওনার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি এখন শেষ মুহূর্ত পর্যন্ত ওনার এই ইম্প্যাক্টটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। এবং যে জিনিসটা এখন আমাদের সবার মাথায় কাজ করছে, সেটা হচ্ছে এই যে 3টি অঙ্গরাজ্যে আপনার কোর্টে এই ভোটের ব্যাপারে যে সমস্ত রুলিং চাচ্ছেন, এবং এটা আসলে কতটা
গ্রহণযোগ্য হবে এবং এটার আসলে কোনো রকমের প্রাইমা ফেসি বা কোনো ধরনের গ্রাউন্ড আছে কিনা এগুলো কিন্তু আমরা জানি না, কিন্তু অনেকেই বলছেন যে আসলে এখানে এই ধরনের কোর্টে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, জাস্ট এটা এক ধরনের উইশফুল থিঙ্কিং। তারপরে হয়তো বা যাওয়া হবে, সেখানে হয়তো বা এই যে কগনিজেন্সে যাওয়ার যে বিষয়টি আছে বা এটা গ্রহণ করার বিষয়টি সেটি হয়তো বা সেটি ঘটবে না, কিন্তু এই যে একটা বড় ধরনের কনফ্রন্টেশনের মধ্যে কিন্তু মার্কিন সমাজ আছে এবং এই যে আপনার ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা যে ধরনের সংঘবদ্ধ হয়ে এবং খুবই ভায়োলেন্ট অবস্থায় তারা আছে এবং এই যে অ্যারিজোনার যে ইলেকশন কমিশন অফিসকে তারা ঘেরাও করে রেখেছে, তো এগুলো কিন্তু অত্যন্ত মানে এম্বারাসিং যুক্তরাষ্ট্রের জন্য, যে দেশটি অন্যান্য দেশে ডেমোক্রেসি বা হিউম্যান রাইটস এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে কাজ করেন বা সেখানে এগুলো ইমপ্রুভ করার কথা বলেন, আরব স্প্রিং সবক দেন, তো সেটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জার এবং ঘরে এবং বাইরে দু ক্ষেত্রেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে নির্বাচনী এই জটিলতা আমার মনে হয় এটি কেটে যাবে, কারণ এই এত পরিষ্কার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনটি হয়েছে এবং গণনা করার যে পদ্ধতিও এত পরিষ্কার। আমি দেখতেছিলাম যে বিভিন্ন এই যে অঙ্গরাজ্যের যে আপনার নির্বাচনের জন্য আলাদা একটা মানে মিনিস্ট্রির মতো বিষয় আছে এবং সেই মিনিস্ট্রি টাইপের যে তাদের দায়িত্ব আছে আগে থেকে, এবং সেক্রেটারি অফ স্টেট প্রত্যেকটা মিনিস্ট্রি তারা কিন্তু এই কাজটি করে থাকেন, ফলে এখানে এটা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আমার কাছে মনে হয় নাই। এটা রাজনৈতিক রেটরিক ছাড়া এবং রাজনৈতিকভাবে এক ধরনের নিজের অস্তিত্ব বা নিজের প্রভাবকে আরো বেশি মানে এটাকে জানান দেওয়ার বিষয় ছাড়া আমার কাছে। ধন্যবাদ প্রফেসর দেলওয়ার। আমি একটু এই পর্যায়ে সুলতানা রহমানের কাছে যেতে চাই। সুলতানা, আপনি সাংবাদিক হিসেবে ওখানে কাজ করছেন, দেখছেন অবস্থা। যেই কথা প্রফেসর দেলওয়ার বললেন বা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে এখানে বসে আমরা সারাক্ষণই গত 3 দিন ধরে বলতে গেলে CNN, BBC বা অন্যান্য যতগুলো পারি দেখছি, সেখানে এই যে উদ্বেগ আশঙ্কার কথা বলা হচ্ছে যে ট্রাম্প সমর্থকরা আদালতে যাবেন, তারা এটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এবং তারা নির্বাচনকে থামিয়ে দেওয়ার, ফলাফল ঘোষণাকে বিলম্বিত করার, এমনকি পারলে আটকে দেওয়ার চেষ্টা করছেন। আপনি যেহেতু ওখানে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় ওখানকার মানুষ কিভাবে এটিকে দেখছে? আসলে এখানকার কাঠামোটাই এতটা শক্ত যে এগুলি করে খুব বেশি ফায়দা হবে না, এটি প্রথমে বলে নিতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই অভিযোগগুলি 3টি স্টেটে করেছেন, উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়াতে, যে এটা বাংলাদেশের মতো অভিযোগ যে পোলিং এজেন্টদেরকে দেখতে দেওয়া হয়নি যে কিভাবে ভোট গণনা হচ্ছে। মানে এটা একটা খুবই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে কাচের দেয়াল, এবং এখানে কিন্তু ব্যালটের এখানে কারচুপির কোনো ন্যূনতম কোনো সুযোগই নাই, কারণ প্রত্যেকটি ভোটারের সিগনেচার মেলানো হয়, প্রত্যেকটি ভোটারের একটি করে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে বা একটা আইডি থাকে, সেটি মেলানো হয়। ফলে এখানে কারচুপির কোনো সুযোগই নাই। এখানে সবচেয়ে বড় অভিযোগ যেটি তিনি করছেন যে মেইল ইন ব্যালট, মানে ডাকযোগে যে ভোটগুলি এসে সেই ভোটগুলি তিনি আর গণনায় আনতে চাচ্ছেন না। ধরেন পেনসিলভেনিয়াতে 6 নভেম্বর পর্যন্ত যত ভোট ডাকযোগে আসবে সেটি তারা গণনায় নেবে, তাহলে 6 নভেম্বরের আগে কিন্তু পেনসিলভেনিয়াতে ফলাফল আসবে না, তারা প্রতিটি ভোট গণনায় আসবেন। প্রেসিডেন্ট তার আইনজীবী রুডি জুলিয়ানি লসুট করেছেন, তারপরে মিশিগানের গভর্নর, পেনসিলভেনিয়ার গভর্নর এবং সেক্রেটারি অফ স্টেট, তারা দুজনই খুব স্পষ্ট করে বলছেন যে এটাই গণতন্ত্র, যে প্রত্যেকটি ব্যালট যেন গণনায় আসে এবং তারা সেটি করবেন, আইনের মতো করে চলবে। তিনি আদালতে গেছেন, আদালত যেই প্রক্রিয়া এগোবে, কিন্তু গভর্নর হিসেবে তার যেটি দায়িত্ব তিনি সেটি করবেন। এই পুরো বিষয়টি নিয়ে আসলে মানুষের এক ধরনের কিন্তু আগে থেকেই প্রস্তুতি ছিল, ঘটনাটি এমনই হতে পারে প্রেসিডেন্ট যদি পরাজয়ের দিকে যান, কারণ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এই দেশের মানুষ একটা বড় অংশ, যেমন 48% মানুষ কিন্তু তাকে ভোট দিয়েছেন। এরকম একটা প্রেসিডেন্ট যাকে নিয়ে এত রকম নিজের দেশে অভিযোগ, সারা বিশ্বে অভিযোগ, তিনি 48% ভোট পেয়ে পরাজিত, যদি পরাজিত হয়ে থাকেন তিনি, কিন্তু এটি কিন্তু বিপুল সংখ্যক একটি ভোট, তাহলে বুঝেন এই দেশে কিন্তু তার জনপ্রিয়তা অনেক তুঙ্গে। এমনকি নিউ ইয়র্ক একটি ব্লু স্টেট, এখানে সাধারণত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীরা 15 থেকে 20% ভোট পান, সেইখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 40% বেশি ভোট পেয়েছেন। এই নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সি, কানেকটিকাট একই অবস্থা। তার মানে ডেমোক্র্যাট স্টেট গুলোতেও কিন্তু তার সমর্থক গোষ্ঠীর একটা বড় অংশ রয়েছে। এর কারণ কি? কারণ তিনি এই যে তিনি নির্বাচনের আগে একটি ধারণা দিয়েছেন তিনি আদালতে যাবেন, তিনি নির্বাচনটি মানবেন না,
এই যে তিনি স্পষ্ট করে বলে ফেলেন, তিনি যা চিন্তা করেন সেটি বলে ফেলেন, তার মানে অনেক মানুষ বিশ্বাস করে এই প্রেসিডেন্টের ভিতরে কোনো ভনিতা নাই। সাধারণ রাজনীতিবিদদের তিনি করাপ্ট পলিটিশিয়ান, মানে রাজনীতিবিদরা পলিটিশিয়ান ভাবে ঢালাও ভাবে তিনি এই অভিযোগ করে গেছেন। তার বিপরীতে দাঁড়িয়ে তিনি নিজেকে খুবই স্পষ্টবাদী এবং নিজেকে স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা করেছেন। মানুষ কিন্তু সেটিতে বিশ্বাস করেছে, ফলে একটি বড় অংশ মনে করে যে আসলে এই প্রেসিডেন্ট মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, মানে আমেরিকাই সবার আগে। তিনি যেই বিষয়গুলো তুলে ধরেছেন মানুষের সামনে, যে ধরেন বাংলাদেশে আমেরিকার কত ডলার সাহায্য পায়, সেই বাংলাদেশ যদি আমেরিকাকে ঘৃণা করে তাহলে সেই দেশকে আমি কেন আর্থিক বরাদ্দ দিব? বিশ্বের অনেক দেশে আমেরিকাকে ঘৃণা করা হয়। প্রেসিডেন্ট সেই বিষয়গুলি তুলে ধরেছেন যে আমরা আমাদের ট্যাক্সের টাকা, আমাদের অর্থ আমরা বিশ্বের বিভিন্ন দেশের যারা দরিদ্র, যারা পিছিয়ে রয়েছে তাদেরকে দিয়েছি, অথচ তারা আমাদেরকে ভালোবাসে না। কেন আমরা এভাবে করে কিন্তু তিনি তার অবস্থানকে এদেশের একটি আচ্ছা বড় সুলতানা, আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আদালতে যাওয়ার কথা তিনি বলছেন, হুমকি দিয়েছেন, 3টি জায়গায় তিনি চ্যালেঞ্জ করেছেন, তার আইনজীবীরা ইতিমধ্যে মামলা পিটিশন করেছেন, এর ফলে কি আসলেই নির্বাচনী প্রক্রিয়া থমকে যেতে পারে, ফলাফল ঘোষণার প্রক্রিয়া? একদম না। যদি যায়ও সেটি সর্বোচ্চ 20 জানুয়ারি পর্যন্ত। কেন 20 জানুয়ারি এদেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন, যেই প্রার্থী হোক না কেন। ফলে সেই পর্যন্ত যদি সমাধান হইতেই হবে, আদালত সুপ্রিম কোর্ট থেকে সেটি রায়টি আসবে। তারপরেও যদি এইটা সুরাহা না হয় তাহলে কিন্তু প্রেসিডেন্ট কে হবে? স্পিকার ন্যান্সি পেলোসি। ফলে ওই পর্যন্ত হয়তো কেউ যেতে চাবে না, কিন্তু তিনি তো সুপ্রিম কোর্টেও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছেন। সুপ্রিম কোর্টে 9 জন বিচারপতি, 9 জন বিচারপতির মধ্যে এখন আছে 3 জন ডেমোক্র্যাট বা লিবারেল বিচারপতি, 6 জন রক্ষণশীল বিচারপতি, এবং সবশেষ যে বিচারপতিকে তিনি খুবই তাড়াহুড়া করে নিয়োগ দিয়েছেন তাতে বলাই হচ্ছিল যে প্রেসিডেন্ট যদি পরাজিত হন তিনি বিষয়টি নিয়ে আদালতে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, এবং সেখানে যেহেতু তারা মেজরিটি থাকবে ফলে এই নির্বাচনকে তিনি ভন্ডুল করার একটা চেষ্টা করতে পারবেন। কিন্তু এখানে যেই সেনেট কিন্তু রিপাবলিকানদের মেজরিটি, সেনেটের যে মেজরিটি লিডার মিচ ম্যাকনেল তিনি তখনই বলে দিয়েছেন, প্রেসিডেন্টকে তার বার্তা তিনি দিয়েছিলেন যে যদি এরকম পরিস্থিতি হয় প্রেসিডেন্ট আসলে রিপাবলিকান পার্টির সমর্থনটি পাবে না। শমশের প্রবীণ চৌধুরী, আপনার কাছে আসবো, তার আগে একটু এরশাদ আহমেদ আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটু জেনে নিতে চাই। যদিও আপনি বিজনেস, কমার্স, ইকোনমি বা চেম্বারের সঙ্গে যুক্ত, কিন্তু তারপরে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক ইত্যাদি, তার এই কারণেই আপনার কাছে জানতে চাই যে আমরা যদি 2016 নির্বাচন দেখি, তখনও কিন্তু জনমত জরিপে অনেক এগিয়ে ছিলেন হিলারি ক্লিন্টন, এবং এবছরও আমরা দেখতে পাচ্ছিলাম যে জনমত জরিপে এগিয়েছিলেন জো বাইডেন, কিন্তু ভোটের এসে দেখলাম যে খুব কাছাকাছি, একটু আগে যেটা সুলতানা বলছিলেন যে 48-50 এরকম একটা পার্থক্য, 2% পার্থক্য, আর গতবার তো তিনি জিতেই গেলেন। তো এই জনমত জরিপটা তাহলে কিভাবে হচ্ছে? এখানে মানুষের জরিপের একরকম ফলাফল আর বাস্তবে ভোটের পরে দেখা যাচ্ছে অন্যরকম ফলাফল। আপনার কাছে কি মনে হয় এটি? আমার কাছে যেটা মনে হচ্ছে, সত্যি কথা যেটা আমার মনে হয় সুলতানা রহমান কিন্তু অনেক ভালোভাবে বিশ্লেষণ করেছেন। একটা জিনিস দেখেন, জো বাইডেন এবং ট্রাম্পের মধ্যে যে নির্বাচনী প্রচারণা, যেটা সেই প্রচারণাতে কিন্তু আপনার ট্রাম্প কিন্তু তার যে নির্বাচনী প্রস্তুতি বা নির্বাচনের তার যে ওয়াদা, সেগুলো কিন্তু সে জনগণের যে তুলে ধরেছে। এই যে যেটা বললেন যে কোন দেশ কত আমাদের থেকে মানে সাহায্য পাচ্ছে, সে আমাকে সাপোর্ট করছে কিনা, এই যে তার মানে ম্যানিফেস্টো, সেটা সে তুলে ধরতে পেরেছে। সে কিন্তু খুব অ্যাগ্রেসিভলি কিন্তু সে মানুষের কাছে ভোট চেয়েছে। অপরদিকে দেখেন জো বাইডেন কিন্তু তার কিন্তু ইকোনমিক ম্যানিফেস্টো কিন্তু ভালো ছিল, সে কিন্তু হেলথের ব্যাপারে কথা বলেছে, সে আপনার ইয়ে নিয়ে কথা বলেছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সে যখন ইয়েতে গেছে, বিতর্কে গেছে, তখন কিন্তু সে ওই কোভিড-19 নিয়ে বেশি ফোকাস করেছে, এবং তার কিন্তু নির্বাচনী প্রচারণাটা ছিল খুব মানে ঘরমুখী মতো, সে স্বাস্থ্যবিধি মেনে সেভাবে সে ওটাকে প্রচার করেনি, যেটা কিন্তু আমার মনে হয় একটা বড় এফেক্ট পড়েছে। যে এখানে যদিও জনমত জরিপের সময় কিন্তু জনমত জরিপ তো অন্য পলিসি পদ্ধতিতে হয়েছে, সেই পদ্ধতিটা এই পদ্ধতির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যদি ইলেকশনের সময় যদি মানুষের কাছে যান, মানুষকে যদি অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটাও কিন্তু ঘটেছে। আরেকটা জিনিস হয়েছে, এইবার কিন্তু আমার মনে হয় যে যত লোক ভোট দিয়েছে, যত অংশগ্রহণ হয়েছে, এরকম কিন্তু লাস্ট আমি 5টা ইলেকশনে দেখিনি। বিগত 5টা ইলেকশন যদি আপনি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে
ভোটের সংখ্যা কিন্তু অনেক কম। এবার কিন্তু দুই দলের কিন্তু সমর্থকটাই কিন্তু ভোট দিতে চেয়েছে, কিন্তু ডেমোক্রেটরা হয়তো বেশি ভোট দিয়েছে পোস্টাল ব্যালটে, আর এদিকে রিপাবলিকানরা কিন্তু তারা সাহস করে এগিয়ে এসছে, তারা অ্যাগ্রেসিভ হয়েছে, তারা কিন্তু অ্যাগ্রেসিভলি প্রচার করেছে এবং তারা ভোট কেন্দ্রে গেছে। তো এই কারণে আমার হচ্ছে যে এই ব্যবধানটা এতটা কমে এসছে। শামসুল চৌধুরী, আপনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তো বলবেন, কিন্তু তার আগে যেটি জানতে চাই আপনার কাছে, আপনার বক্তব্য নিজের মতো করে দিবেন, তাছাড়া তার বাইরে, সেটি হচ্ছে যে এই যে বিতর্ক হচ্ছে নির্বাচন নিয়ে, ঘেরাও হচ্ছে, ভোট কেন্দ্র গণনা করতে দেওয়া হবে না, মানে একটু আগে সুলতানা রহমান বলছিলেন যে অনেকটা বাংলাদেশের মতো আমরা দেখতে পাই, মানে বাংলাদেশে আগে যেমন হতো বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে বা এরশাদের আমলে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল, ওখানে হয়তো দখল হচ্ছে না কিন্তু কেন্দ্র ঘেরাও করে রাখা, মামলা মোকদ্দমার দিকে যাওয়া, এর ফলে কি আসলে সামগ্রিক গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে কি আপনার মনে হয়? আপনার প্রশ্ন খুবই যৌক্তিক এবং যথার্থ, যে ট্রাম্পের সমর্থকদের যে আচরণ আমরা এখন দেখতে পাচ্ছি নির্বাচনের পূর্বে, নির্বাচনের পরে, সেটা মানে অনেক, এইটা কিন্তু গত ৩-৪ বছর ধরে ট্রাম্প এটাকে গড়ে তুলেছেন, এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার, এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্নবিদ্ধ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক প্রক্রিয়া বলবো না, রাজনৈতিক পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি একটু আর একটু ভিন্নভাবে কথাগুলো বলতে চাই। সেটা হচ্ছে যে সুলতানা বললেন যে ট্রাম্পের পক্ষে এবার বিশাল অংশ ভোট পড়েছে। নিউ ইয়র্কে, যেখানে রিপাবলিকানরা কোনোদিনই 10-12%, 15%-এর বেশি ভোট পান না, সেটা ট্রাম্প 40%। ওনারা বলছেন এটা ট্রাম্পের জনপ্রিয়তা। আমি জনপ্রিয়তার কথাটা, শব্দটা এখানে ব্যবহার করতে চাচ্ছি। যারা উগ্রবাদী, টক্সিক, ইতিহাস থেকে আমরা যারা তাকাই, যারা চরম জাতীয়তাবাদীকে সামনে নিয়ে আসে, একটা বিষাক্ত মতবাদ তার সামনে নিয়ে আসে, এটা কিন্তু তারা জনগণের, সেই দেশের জনগণের মধ্যে তাদের কথাবার্তায়, তাদের বক্তব্যের মাধ্যমে তারা কিন্তু মনে এটা একটা সাড়া জাগিয়ে দেয়। এটা আমরা দ্বিতীয় মহাযুদ্ধের আগে জার্মানিতে দেখেছি, ইটালিতে দেখেছি, অন্য জায়গায়ও দেখেছি। তো ট্রাম্পের এই বিষাক্ত মতবাদ, এটা কিন্তু বলবো যে যুক্তরাষ্ট্রের শ্বেতাংশ গোষ্ঠী, বিশেষ করে নন কলেজ এডুকেটেড যারা, তাদের মধ্যে এটা একটা ধামা বেঁধেছে। না হলে আমরা তো মনে করতাম যে ট্রাম্প একটা ঘটনা, এখন দেখি ট্রাম্প একটা ঘটনা, ট্রাম্প একটা প্রক্রিয়া। ট্রাম্প বাদ যদি আপনি বলেন যে সেটা কিন্তু এইটা ছেড়ে দিয়েছে এই জিনিসটা। হ্যাঁ, এটা হয়তো সময়ের সাথে সাথে আবার পরিবর্তন হতে পারে, তবে সহিংসতা যতটা আশঙ্কা করা হয়েছিল নিউ ইয়র্কে, বোধহয় সেই ধরনের সহিংসতা হয়নি। মানে আশঙ্কাটা অনেক বেশি করা হয়েছিল, প্রস্তুতি সেভাবে নেওয়া হয়েছিল, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির জন্য অবশ্যই এটা কোনো সুখবর নয়। সেখানে কিন্তু অতটা ঘটেনি, কারণ যেটা ইতিবাচক দিক যে এবারকার নির্বাচনের জনগণের অংশগ্রহণ, এবার বিশালভাবে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে, এবং ব্যালটের মাধ্যমে যে পরিবর্তন আনা সম্ভব, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ এবার প্রমাণ করতে যাচ্ছেন। আমি বলবো করতে যাচ্ছেন। সেটা এবার কেন, এবার কেন, সেটা প্রতিবারই তো তাই হয়। আমার কথা হলো যে ট্রাম্প তো মানে উনি যেভাবে একটা গোষ্ঠীকে খেপিয়ে দিয়েছিলেন, ট্রাম্পের এই হুমকি উপেক্ষা করেও, হ্যাঁ, ট্রাম্পের উপেক্ষা করেও যে এটা এখানে আনা গেছে, এবং ফলাফলের নির্বাচনের পদ্ধতি, প্রক্রিয়া এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া, এটা কিন্তু 2-3 মাস আগে ডেমোক্রেটিক পার্টি, যে ট্রাম্পের বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন সেনেটর বার্নি স্যান্ডার্স, 3 মাস আগে ঠিক এই চিত্রটা কিন্তু উনি তুলেছেন একটা ইন্টারভিউতে। বলেছেন যে এই হবে, আগাম ভোট যারা দিবে তারা ডেমোক্র্যাট, ডাকযোগ যারা ভোট দিবে তারা ডেমোক্র্যাট, সশরীরে যারা ভোট দিবে নির্বাচনের তারিখে সারা মূলত রিপাবলিকান, এবং ফলাফলটা ঠিক উল্টাভাবে ঘোষিত হবে। প্রথমে যারা সশরীর দিয়েছে তাদেরকে হবে, তারপরে পোস্টাল ব্যালট, এবং তখনই এই কয়টা অঙ্গরাজ্যের কথা উনি উল্লেখ করেছিলেন বার্নি স্যান্ডার্স। এখানে কিন্তু পরিবর্তন আসবে এবং সেটা দিয়ে বাইডেন জয়ী হবে, এবং সেটাই থেকে আমরা প্রতিফলিত হতে যাচ্ছে। আমার প্রশ্ন, আপনি প্রথমে যে প্রশ্ন ডক্টর দেলোয়ারকে করেছিলেন যে গণনার এত সময় লাগে কেন, এই প্রশ্নটা কিন্তু আমি আগেও করেছি, এবং আমি যুক্তরাষ্ট্রে যখন ছিলাম একাধিকবার, তখনও কিন্তু আমি এটা সঠিক উত্তর পাইনি। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় সম্পূর্ণভাবে বিকেন্দ্রীকরণ করিত, এবং বিকেন্দ্রীকরণ করতে গিয়ে তার নির্বাচন পদ্ধতি প্রক্রিয়াটা এত মানে বিকেন্দ্রীর এত পর্যায়ে নিয়ে গেছে যে এক এক অঙ্গরাজ্য তার নিজের আইনে, তার নিজের অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে তারা তাদের নিজেদের আইন করে। কোনো কেন্দ্রীয় নির্বাচন
কর্তৃপক্ষ সে অর্থে কিন্তু নেই। আমাদের মতো যে ইলেকশন কমিশন জাতীয় কিছু নেই যেটা সারা দেশে একভাবে কাজ ওদের করে। একটা আছে, কিন্তু তাদের ভূমিকা কিন্তু সম্পূর্ণ অনেক সীমিত ভূমিকা। আমি প্রথম নির্বাচনের প্রথম রাতে যে একটা কথা বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের নির্বাচন আমি যত ঘনিষ্ঠভাবে যত দেখছি গড়াচ্ছে, ততই ভারতের নির্বাচনের প্রক্রিয়ার প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। কোহিমা থেকে কন্যাকুমারী মোট ভোট সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে 4 থেকে 5 গুণ বেশি। এক মাস থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই নির্বাচন প্রক্রিয়া চলে ভারতে। আগাম কেউ বলতে পারবে না ফলাফল কি হবে, এবং সমস্ত ফলাফল একদিনে ঘোষিত হয়, একদিনে সমস্ত ফলাফল ঘোষণা করা হয়। এটা কিন্তু ভারতের একটা বিরাট অর্জন, এবং যুক্তরাষ্ট্র তারা অনেক কম সংখ্যক ভোটার নিয়ে, কারণ গণনার প্রক্রিয়াটাও কিন্তু একদম অঙ্গরাজ্য ভিত্তিক, এক অঙ্গরাজ্য এক ভাবে করেন, যার জন্য পেনসিলভেনিয়ার গভর্নর সামনে এসে বলেছেন যে আমাকে কেউ বাধা দিতে পারবে না। তিনি হয়তো ইঙ্গিত করেছেন যে আদালতও বাধা দিতে পারবে না, এটা আমার প্রশাসনিক বিষয়, এটা আমার নির্বাহী ক্ষমতার ভিতরে আছে। তো সেটাও একদিকে ভালো যে সেভাবে স্থানীয় সরকার এত শক্তিশালী, কিন্তু এত সময়টা লাগাতে, যেমন নেভাডা তারা ঘোষণা করে দিয়েছে আমরা বৃহস্পতিবারের আগে আর কোনো ফলাফল ঘোষণা করব না, এবং এটাকে চ্যালেঞ্জ করার কিন্তু কোনো উপায় নেই। সেটা নেভাডা সরকারি সিদ্ধান্ত, সে নেভাডার তাদের স্থানীয় সরকার, না নেভাদার আইনই এরকম না বুঝলাম, এই বললাম যে কেন্দ্রীয় কোনো আইন নেই, কেন্দ্রীয় কোনো আইন নেই। ওয়াশিংটনের আইনে পুরো যুক্তরাষ্ট্র চলবে না, সোজা কথা। অন্য বিষয় চলো, কিন্তু নির্বাচন তো উনি তো একটা অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট না, উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে। অঙ্গরাজ্যের সেনেটর, অঙ্গরাজ্যের গভর্নর, অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল আপনার নির্বাচনের নিজের পদ্ধতি, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। যে সরকার প্রধান নির্বাচিত হচ্ছে, সেখানে কেন এত বিকেন্দ্রীকরণ আইন কানুন থাকবে? আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বটে, কিন্তু তিনি তো একটি পার্টির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পার্টির নমিনেটেড লোক হিসেবে। তিনি একজন প্রার্থী। হ্যাঁ, তিনি একজন প্রার্থী। এর আগেও ধরেন গত বছর রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন তিনি নিজে, হিলারি ক্লিন্টন ছিলেন ডেমোক্র্যাট দলের প্রার্থী। আমরা দেখেছি যে নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণা হওয়ার আগেই তিনি পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। এর আগে 2008 সালে যখন ওবামা নির্বাচিত হলেন, সেনেটর ম্যাককেইন তিনি মোটামুটি সন্ধ্যাবেলায় বলে দিলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি অভিনন্দন জানাচ্ছি আগামী প্রেসিডেন্টকে। তো এখন এটি হচ্ছে একটা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। রিপাবলিকান পার্টি তো এরকম পার্টি না যে তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করার জন্য বা কৌশলের আশ্রয় নেবে। এটি কি পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তিনি এগুলি করছেন, নাকি তার পেছনে অন্য কোনো শক্তি আছে? ডোনাল্ড ট্রাম্প বাদ যেটা উনি শুরু করেছেন, এটা নিয়ে প্রতিফলন করবে এটা, যে উনি যে আদালতের আশ্রয় নেবেন, এটার ওনার সমর্থকরা জানতেন। রিপাবলিকান দল হয়তো অতটা এটা সমর্থন করবে না, যেটা সুলতানা বললেন যে সেনেট নেতা ম্যাককনেল, উনি তো উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে রিপাবলিকান পার্টি এটা সমর্থন করবে না। তো ট্রাম্প কিন্তু রিপাবলিকান পার্টির উপরে উনি নির্ভরশীল না, উনি নির্ভরশীল ওনার সমর্থকদের উপরে, যারা রিপাবলিকান পার্টির বাইরে, যারা রিপাবলিকান পার্টিকেও তারা গ্রহণ করতে চায় না। তারা সম্পূর্ণ একটা উগ্রবাদী একটি দল, একটি গোষ্ঠী। তো এই কারণে ট্রাম্প এবার এটা আদালতে আশ্রয় নিয়েছেন, এবং যেটা যুক্তরাষ্ট্রে শুধু নয়, অন্যান্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখেছি ফলাফল মূলত মেনে নেয়, এবং জয়ী যে হয়েছেন তাকে সম্বোধন জানানো হয়, অভিনন্দন জানানো হয়। আপনি তো ফলাফল মানার ক্ষেত্রে সবে অভিনন্দনের কথা বললেন, সবচেয়ে ঐতিহাসিক হচ্ছে জর্জ বুশ এবং আল গোরের নির্বাচনে। সেই নির্বাচনে আল গোর আদালতের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, কিন্তু যেহেতু একটু সময় পেরিয়ে গেছে এবং জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সি চালিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু ওটি নিয়ে আর সামনে এগোননি, তিনি এটিই মেনে নিয়েছেন। এটাই সৌন্দর্য। আচ্ছা, আপনার কাছে আমি যেতাম সুলতানা এখনই, সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমরা অনেক কিছু মেলানোর চেষ্টা করি, যে আমাদের দেশে কি হয়, অন্য দেশে কি হয়। এখন বাংলাদেশের বাস্তবতা, আমরা যারা বাংলাদেশে থাকি বা আমরা এখানে যারা কথা বলছি, সবাই কোনো না কোনো সময় বাংলাদেশে থেকেছি, বিদেশে দেখেছি। তো এখন বাংলাদেশের বাস্তবতা ধরা যাক, যিনি সরকার প্রধান থাকেন, প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তার একটা বিশাল প্রভাব প্রশাসনের উপরে, সবকিছুর উপরে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রভাবটা কতখানি থাকে যে প্রেসিডেন্ট ক্ষমতাসীন, তার কথা কেউ শুনবে না, তিনি এরকম একটা কথা বলছেন, তার কথা কি আসলে
কেউ শুনবে না? এই দেশের মানে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট একটা ফেডারেল সরকারের একটা কিছু কাজ আছে এবং স্টেট বা মানে স্টেট সরকারগুলোর একটি কাজ আছে। এখানে প্রত্যেকটি স্টেট নিজস্ব আইন দিয়ে চলে, যেমনটি আমাদের বলছিলেন যে নেভাডা তারা বলেই দিয়েছে তারা বৃহস্পতির আগে ফল করবে না, এটা তাদের আইন। সন্ধ্যার পরে তারা আর ভোট গণনা করে না, এটা তাদের আইন। এইটাই হচ্ছে সৌন্দর্য। যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই কোনো একটা স্টেটে নিজের মত চাপিয়ে দিতে পারবেন না। প্রত্যেকটি স্টেট এটাই আসলে বিকেন্দ্রীকরণ। ওই স্টেটের যারা বাসিন্দা, যারা নাগরিক, তাদের মতামত আসলে তারা যারা মানে তাদেরকে যারা শাসন করবে তাদের আইনে চলবে। এটাই আসলে সৌন্দর্য। এখানে প্রেসিডেন্ট আসলে বেসিক্যালি এখানকার কাঠামোতে প্রেসিডেন্টের কাজ আন্তর্জাতিক। ফেডারেল সরকারকে একটা সেন্ট্রালে এনে কিছু একটা কোঅর্ডিনেশনের কাজ। আমেরিকার প্রেসিডেন্টের কিন্তু ক্ষমতা খুবই আসলে সীমিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন অভিবাসী আইনের অনেক পরিবর্তন করতে। তিনি ওবামা কেয়ার, এই দেশের মানুষের একেবারেই শ্রমজীবী মানুষের সবচেয়ে জীবন মরণের সঙ্গে সম্পর্কিত হেলথ কেয়ার, তিনি এটা বাতিল করে দিতে চেয়েছিলেন। তিনি আরো অনেক কিছু করতে চেয়েছিলেন, একটি কাজও তিনি করতে পারেননি। তিনি ওয়াল বানাতে চেয়েছিলেন বর্ডারে, পারেননি, কারণ এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এত শক্তিশালী, এখানে কেউ কিছুই করতে পারবে না যদি না সবাই একমত হয়। প্রেসিডেন্ট একটি কাজ করতে গেলে সেটি তাকে ধরেন আমি অমুক অঙ্গরাজ্য, ওইটি একটি রিপাবলিকান স্টেট, তাকে আমি বেশি ফেডারেল আর্থিক বরাদ্দ বেশি দিতে চাই, পারবে না। সেটি হচ্ছে আপনার হাউস থেকে, হাউসের যারা জনপ্রতিনিধি তাদের অনুমোদন লাগবে, সেটি সেনেটে অ্যাপ্রুভ হতে হবে। যদি তাও কোথাও কোনো সমস্যা হয়, শেষ পর্যন্ত আছে সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে প্রথম মেয়াদে প্রথম 2 বছরে প্রেসিডেন্সি, হাউস এবং সেনেট এই তিনটিই কিন্তু রিপাবলিকানদের দখলে ছিল, তবু তারা কিছু করতে পারেনি, কারণ তখন সুপ্রিম কোর্ট তাদের একটি মানুষের জন্য একটি রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন তো সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের লোকজন বেশি থাকলেও বিচার বিভাগের উপর মানুষের আস্থা খুব শক্তিশালী। এখানে রক্ষণশীলদের যে সমস্ত কনসেপ্ট, এই বিচারপতিরা যারা রক্ষণশীল তারাও কিন্তু সেগুলি গ্রহণ করেছে, রায় দিয়েছে, এরকম কিন্তু নজির নাই। ফলে মানুষ বিচার বিভাগের উপর আস্থা করে। তিনি হয়তো রক্ষণশীল তারা বিচারপতি, কিন্তু তিনি যখনই শপথ নিয়েছেন তখন তিনি আসলে ন্যায় বিচারটি করেন। প্রফেসর দেলোয়ার হোসেন, আমরা একটু জো বাইডেন প্রসঙ্গেও আসতে চাই। জো বাইডেনের ক্যারিয়ার আমরা জানি, তিনি 78 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। আপনার কি মনে হয় যে ডেমোক্র্যাট দল এবং জো বাইডেন তারা দায়িত্ব নেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি পরিবর্তন আসতে যাচ্ছে মার্কিন প্রশাসনে? না, এই পরিবর্তন তো একটা হচ্ছে যে প্রথাগত কিছু পরিবর্তন তো আছেই। আপনার ডেমোক্রেট দল এবং রিপাবলিকানদের যে পররাষ্ট্রনীতির বিষয় আছে, অভ্যন্তরীণ বিষয়ে আমরা জানি যে এই যে আপনার এই কোভিড-19 এই অত্যন্ত মানে কি বলবো যে খুবই একটি মানবিক সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে রিপাবলিকান দল তারা কিন্তু এই ডেমোক্রেট দলের যে $2 ট্রিলিয়ন যে স্টিমুলাস প্যাকেজ সেটা কিন্তু অ্যাপ্রুভ করছে না। অর্থাৎ রিপাবলিকান এই অর্থে বলছে যে প্রেসিডেন্ট সেটা নিয়ে খুব একটা মানে এগুচ্ছে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আপনার মানে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে ডেমোক্রেটদের একটা ডিফারেন্ট অবস্থান আছে, তারা অনেক বেশি ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে। অন্যদিকে ইকোনমিক ফ্রিডমের দিক থেকে রিপাবলিকানরা অনেক বেশি তারা এটার পক্ষে। ফাইন্যান্সিয়ালি যারা একটু ব্যাকওয়ার্ড তারা কিন্তু ডেমোক্রেটদেরকে ভোট দিয়েছে, কারণ মানে ডেমোক্রেটরা রাষ্ট্রের ভূমিকাকে বাড়াতে চায়, রিপাবলিকানরা সেখানে তারা বাজার অথবা ধনী শ্রেণী বা যারা কর্পোরেট শ্রেণী তাদেরকে অনেক বেশি সুযোগ দিয়ে থাকে। ফলে অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে পরিবর্তন আমরা দেখব। আর এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যেটি জো বাইডেন বারবার বলছেন যে তিনি যদি প্রেসিডেন্ট হন তিনি হবেন the president of the United States of America, not for Democrat or Republican অথবা ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমাজের ভেতরে যে বিভাজন বা যে পোলারাইজেশন, যদিও সেটা খুবই কঠিন কাজ, এবং যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকান দল বলবো না, বরং ট্রাম্পের সমর্থকরা বিশেষ করে এই যে নিউ কনজারভেটিভ অথবা অত্যন্ত রক্ষণশীল বা উগ্র অথবা পপুলিজমের দ্বারা যেভাবে সংঘবদ্ধ হয়েছে বা এবং এই হোয়াইট সুপ্রিমেসিস্টরা যেভাবে ট্রাম্পের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে তাদেরকে ঠিক আপনার একই প্ল্যাটফর্মে নিয়ে আসা খুব ডিফিকাল্ট হবে। তারপর আমার কাছে মনে হয় ওনার যে বক্তব্য এবং ডেমোক্রেট দলের ভেতরেও আমরা জানি যে প্রগ্রেসিভ ডেমোক্রেট আছে বা লেফটরা আছে, তাদের একেবারেই ভিন্ন দৃষ্টিভঙ্গি। কিন্তু একজন মডারেট প্রেসিডেন্ট হিসেবে উনি আগে থেকে বলে আসছেন যে
সব পক্ষকে উনি প্রতিনিধিত্ব করবেন। তো সেটি একটি চ্যালেঞ্জিং কাজ হবে। তারপর আমার কাছে মনে হয় যে মোটা দাগের রিপাবলিকান এবং ডেমোক্রেট তাদের যে পররাষ্ট্রনীতির জায়গাতেও একটা পরিবর্তন আসবে এবং অভ্যন্তরীণ পলিসিতেও একটা পরিবর্তন আসবে, দলীয়ভাবে তারা যেটা সবসময় অনুসরণ করে আসছেন। পাশাপাশি এই গত 4 বছরে ট্রাম্পের শাসনের কারণে যে নতুন করে যে ক্ষত সৃষ্টি হয়েছে সমাজে, যে ধরনের প্রবণতা তৈরি হয়েছে যেগুলো আমরা আলোচনা করছি, যে এই যে উগ্রবাদ এবং অসহিষ্ণুতা এবং প্রচন্ড রকমের বিভাজন এবং রেসিজম একটা বড় বিষয়, সিস্টেমিক রেসিজম, যেটা একসময় অতটা বলা হতো না, মানে সিস্টেমিক রেসিজম অনেক মার্কিনীরা মানে তারা এটাকে স্বীকার করতো না ওপেনলি, কিন্তু ব্ল্যাক লাইভস ম্যাটার তাদের আন্দোলনের ফলে এই বিষয়টা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাই বড় করে বলেন যে সিস্টেমিক রেস, অথচ এটা কিন্তু একটা সমাজের একটা বড় ধরনের দুর্বলতা। কিন্তু এই দুর্বলতার কথাটা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় একটা বড় অংশ তারা স্বীকার করছেন। ফলে এইরকম একটি কথা যদি কেউ স্বীকার করে, তার মানে এটা একটা বড় ধরনের বিচ্যুতি সমাজে, যে সিস্টেমিক রেসিজম, সেটাকে আপনার দূর করার চেষ্টা করতে হবে এবং খুব মানে একেবারে আপনার দৃষ্টিগ্রাহ্য পরিবর্তনের চেষ্টা করবেন। এবং উনি কোভিড-19 যে এটাকে মোকাবেলার ব্যাপারে ওনার বড় প্রতিশ্রুতি ছিল, সেটার ব্যাপারে উনি বলেছেন যে 100 দিনের প্রথমে একটা প্রোগ্রাম উনি দিবেন এবং সে অনুযায়ী উনি কাজ করবেন এবং ওনার প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করবেন। তবে এগুলো মানে প্রথাগত বা কনভেনশনাল যে পলিটিক্যাল প্রোগ্রাম সেটা তো করবেনই, কিন্তু এই নতুন পরিস্থিতিটাকে মোকাবেলা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে পুনরুদ্ধার করা এবং বহির্বিশ্বে দুটো চ্যালেঞ্জ ওনাকে ফেস করতে হবে। একটি হচ্ছে যে ট্রাম্পের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসিটা ডেমোক্রেটদের দৃষ্টিতে সেটা ছিল একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বে অনেকটা বন্ধুহীন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ন্যাটো অ্যালাইজ এবং আরো ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত মিত্র রাষ্ট্র, তাদেরকে উনি অনেক দূরে ঠেলে দিয়েছেন। সেখানে উনি পুতিন কিংবা নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম অথবা এমনকি টার্কির প্রেসিডেন্টের ব্যাপারেও ডেমোক্রেটদের ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু টার্কির প্রেসিডেন্টের সাথে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো, সৌদি আরবের প্রিন্সের সঙ্গে সম্পর্ক ভালো, আপনার হাঙ্গেরির প্রেসিডেন্ট কিংবা পোলিশ প্রেসিডেন্ট যারা ভীষণ রকমের অ্যান্টি ইমিগ্রেন্ট, ভীষণভাবে মানে রক্ষণশীল জাতীয়তাবাদী। তো এই যে ডেমোক্রেটদের যে ফরেন পলিসি, যে এই রক্ষণশীলতার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে একটা আবার উদার জায়গায় নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়। মানে তাদের এক ধরনের বিশ্বাসযোগ্যতা, যেমন অ্যাঞ্জেলা মার্কেল কিংবা আপনার ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রো, ওনারা এই ট্রান্স আটলান্টিক যে রিলেশনস নিয়ে তাদের যে দীর্ঘদিনের আস্থা ছিল, সেই আস্থাটা কিন্তু তারা পাচ্ছে না। সেই আস্থাটাকে আপনার ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসির যে কমিটমেন্ট, সেটা কিন্তু গ্লোবালি যেটাকে আমরা সফট পাওয়ার বলি, সেই সফট পাওয়ারের যে প্রভাবটা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটাকে ওনার রিভাইভ করতে হবে। সেটা যদি খুব কঠিন হবে, কারণ অভ্যন্তরীণভাবে যদি ওনারা সমাজকে যদি সঠিক পথে না নিতে পারেন, তাহলে এটার প্রভাব বাইরে খুব একটা ওনারা দেখাতে পারেন। এরশাদ আহমেদ, আপনার কাছ থেকে একটু অন্য বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার সবসময় বলে থাকে যে বিশেষ কোনো পরিবর্তন হবে না, আগে যা ছিল তাই। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো কিছুর জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। আপনার কাছে জানতে চাই যে বাণিজ্য ক্ষেত্রে, রপ্তানি ইত্যাদির ক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক একটা বিষয়, আমাদের বহুদিন ধরে শুল্কমুক্ত, কোটামুক্ত সুযোগ সুবিধা যেটি আমরা চেয়ে থাকি, সেই সব বিষয়ে কি কোনো পরিবর্তন হবে বাইডেন প্রশাসনের আমলে? আমার মনে হয় না যে খুব একটা পরিবর্তন হবে। তবে একটা জিনিস আপনি দেখেন, যখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট পাওয়ারে ছিল তখন কিন্তু আমরা টিকফা চুক্তিটা সাইন করেছি 2000 সালে। ওটা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু নেগোশিয়েট করতে পারি। তো একটা জিনিস যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ট্রেডিং পার্টনার। বাংলাদেশে কিন্তু আপনার যখন টিকফা হয় তখন $5 বিলিয়ন আপনার ব্যবসা ছিল, ট্রেড। এখন কিন্তু সেটা $9 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এটা একটা ভালো দিক। তো এটা হয়তো আরেকটু বাড়তে পারে যদি ধরেন আমরা যদি ঠিকভাবে নেগোশিয়েট করতে পারি। এখন মানে ট্রাম্পের যে ফোকাসটা ছিল, সেই ফোকাসটা হয়তো বাংলাদেশের দিকে অতটা ছিল না, যেহেতু বাংলাদেশ বড় ট্রেডিং পার্টনার না। কারণ প্রায়োরিটিটা তাদের কিন্তু কম, তাদের জন্য কিন্তু বাংলাদেশ ছোট ট্রেডিং পার্টনার, যদি আমাদের জন্য অনেক বড় ট্রেডিং পার্টনার। এটা আসলে আমাদের মাথায় থাকতে হবে। তারপরেও কিন্তু যেহেতু তাদের আমলে এই টিকফাটা হয়েছে, টিকফাতে আমরা একটা বাইলেটারাল আলোচনা করার সুযোগ পাই। আর জিএসপির কথা আপনি যেটা বলেন, জিএসপি কিন্তু আমাদের তৈরি পোশাক কোনোদিনই পায়নি।
অন্যান্য প্রোডাক্ট গুলো। তো তৈরি পোশাকের ক্ষেত্রে আসলে এখন যেটা আমরা প্রমোট করার চেষ্টা করছে আমাদের সরকার বা আমাদের তৈরি পোশাকের যারা অ্যাসোসিয়েশন, তারা যে ওখান থেকে যে কটনটা আসবে, সেই কটন দিয়ে যে উৎপাদন যে জিনিসটা এখানে করবে, সেটা যখন ইউএসএ ঢুকবে তখন যাতে সেটাতে আপনার কোনো ডিউটি না থাকে, এটাকে আমরা প্রমোট করার সুযোগ নিতে পারি। এটা যদি ধরেন ডেমোক্রেটিক ভাবে নাও আসে, যখন একটা সরকার পরিবর্তন হয়, কিছু লোকের কিন্তু পরিবর্তন হবে, এবং সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগানো উচিত আমাদের, কারণ কাজে লাগিয়ে আমাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো শুধু মন্ত্রী পরিষদ না, একদম প্রশাসনের ডিসিএসপি পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, সেই জন্য যেমন ইউএসটিএ সেখানে কিন্তু চেঞ্জ আসবে, তাহলে ইউএসটিআর এ চেঞ্জ আসবে। তো ইউএসটিআর এর সাথে কিন্তু আমাদের মেইন নেগোসিয়েশনটা কিন্তু হয়, ওইখানটায় কিন্তু আসলে আমাদের একটা ভূমিকা রাখতে হবে আমাদেরকে। আমরা শেষ করার আগে আরেকবার একটু সুলতানার কাছে যেতে চাই। সুলতানা, আমি একটা ছোট্ট প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছিল যে আপনার মতো যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন অভিবাসী হিসেবে, অন্য দেশের আমরা বলি বাংলাদেশি আমেরিকান, চাইনিজ আমেরিকান, স্প্যানিশ আমেরিকান, হিসপ্যানিক, এদের একটা বড় অংশ, বৃহত্তম অংশ সবসময় ডেমোক্রেটদের পক্ষে থাকে, কারণ ডেমোক্রেটরা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি সরকার হিসেবে বলা হয়। জো বাইডেনের সরকারের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা ইমিগ্রেন্টদের? কঠিন প্রশ্ন। আসলে ইতিহাসটি যেটি বলে যে অভিবাসীদেরকে প্রতিনিধিত্ব করে ডেমোক্র্যাটরা, কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সেটি রিপাবলিকানরাই করে। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় দেশে বিরাট সংখ্যক একটি অবৈধ অভিবাসীকে তিনি অ্যামনেস্টি দিয়েছিলেন, এর আগেও আরেকটি রিপাবলিকান করেছেন। কিন্তু বারাক ওবামার সময়ে এই প্রক্রিয়াটি নেওয়া হয়েছিল। আপনারা জানেন এই দেশে যারা ছোট ছোট ডাকা বলে, দেখে ড্রিমার বলে, ছোট বয়সে তারা এসেছে, এখন তারা হয়তো একেবারে প্রাপ্তবয়স্ক, কিন্তু তারা অবৈধ, তাদের না আছে তাদের নিজ দেশে কোনো ঠিকানা, না আছে এখানে ঠিকানা, তাদেরকে একটি বৈধতার উদ্যোগ তিনি বারাক ওবামা নিয়েও কিন্তু তিনি করতে পারেননি। ফলে এখন মানুষ জানে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। ফলে মানুষ এখন জানে জো বাইডেনই আসুক আর যেই আসুক না কেন, আসলে যারা অভিবাসী তাদের ইস্যুস গুলো প্রপারলি অ্যাড্রেসড করা সমাধান হবে কিনা সে নিয়ে হয়তো অনেক সন্দেহ সংশয় থাকতে পারে, কিন্তু মানুষ একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি স্বস্তি দেখতে চায়। এই যে প্যান্ডামিকের কারণে মানুষের জীবনে যে একটা দুর্বিষহ অবস্থা এসছে, এতে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে সংকটে পড়েছে অভিবাসী সম্প্রদায়, এবং তাদেরকে নিয়ে দুই দল যে রাজনীতিটি করেছে এটি মানুষ কোনোভাবেই ভালোভাবে নেয়নি, এবং এজন্য তারা রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই পার্টিকেই কিন্তু দুষছে, এবং মানুষ বুঝছে এগুলি সবই রাজনীতির খেলা। এখানে তাদের জীবনের সব সমাধান তাদেরকেই করতে হবে। ফলে দুই দলের কাছে মানুষ যে খুব বেশি এখন আর বেশি প্রত্যাশা করে আমার মনে হয় না। আমরা শমশের মুবিন চৌধুরীর কাছে যেতে চাই আরেকবার। তো আমার একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের অনেক সমালোচনা আমরা শুনেছি গত 4 বছর ধরে, কিন্তু একটা প্রশংসাও আছে। সেই প্রশংসাটি হচ্ছে যে ওনার আমলে নতুন করে কোথাও কোনো যুদ্ধ লঞ্চ হয়নি। এমনকি বারাক ওবামার সময়ও যেটি হয়েছে, ডেমোক্রেটদের সময় কম হয়, কিন্তু বারাক ওবামার সময় হয়েছে, মধ্যপ্রাচ্যের ব্যাপারে তিনি স্পষ্ট কোনো সিদ্ধান্ত দিতে পারেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেরকম কোনো কিছু করেননি। এই বিষয়টা আপনার মতামত একটু জানতে চাচ্ছি। আসলে এই বিষয় নিয়ে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পকে এটাতে কৃতিত্ব দেওয়া হয় যে ওনার সময় কোনো যুদ্ধ শুরু হয়নি। সেটার অনেকেই বলেন যে উনি তো বিদেশে যুদ্ধ করার সময়ই পাননি, কিন্তু দেশের ভিতরে যত বড় যুদ্ধ শুরু করে দিয়েছেন আভ্যন্তরীণ, সেটা শেষ উত্তরাতে না উত্তরাতে তো উনি ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারেন। হ্যাঁ, এই কৃতিত্ব ওনাকে দেওয়া হয়, এবং কিছু কিছু যে ওয়েস্টার্ন ইন্টারেস্ট গ্রুপ, যেমন তাদের যে আর্মামেন্ট ইন্ডাস্ট্রি, যুদ্ধের কারণে কিন্তু এটা বিরাট ধরনের সুবিধা পায়। তো সেখান থেকে উনি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মানে সেই কাজে লিপ্ত হননি। তবে উনি বহির্বিশ্বে, যেমন ফিলিস্তিন বিষয়, একটা অত্যন্ত নেতিবাচক অবস্থানে চলে গেছে, একটা সম্পূর্ণ অবৈধ অবস্থানে, যেখানে নেতিবাচক অবস্থা, নেগেটিভ, এমন নেতিবাচক অবস্থায় নিয়ে গেছেন যে জেরুসালেমকে উনি ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন, যেটা জাতিসংঘ সহ অনেক বেশিরভাগ রাষ্ট্র এটা মানে না। তো উনি এইসব কাজগুলো করেছেন। উনি হয়তো সশস্ত্র যুদ্ধ শুরু করেননি, তবে রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক অঙ্গনে উনি যুক্তরাষ্ট্রকে অনেকটা আইসোলেশনিস্ট পলিসি অবস্থান নিয়ে গেছেন, যে কারণে যুক্তরাষ্ট্র ভাবমূর্তি খুব বড়ভাবে ক্ষয় হয়েছে। আমি আশা করব জো বাইডেনের ইতিহাস যদি আমরা দেখি, উনি 1972 সালে খুব অল্প বয়সে সেনেটর হন, এবং সেনেটর হওয়ার শপথ গ্রহণ করার 1 মাস আগেই কিন্তু ওনার স্ত্রী এবং মেয়ে এটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই ব্যক্তিগত দুঃখ থেকে উঠে এসে আজকে জো বাইডেন যে অবস্থানে এসছেন,
এটার জন্য জো বাইডেন, আমি মনে করি যে তার ব্যক্তিগত চরিত্রর যে ইতিহাস রয়েছে সেটা তার শাসন ব্যবস্থায় মানে সরকার পরিচালনা একটা প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে, শমশের মোবিন চৌধুরী, ডক্টর দেলোয়ার হোসেন, এরশাদ আহমেদ এবং সুলতানা রহমান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। এবং প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।